হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য টিফিন তৈরি করে নিচ্ছি, ওদেরকে স্কুলে দিয়ে আসবো। আজকে যেহেতু হাজব্যান্ড এখনও বাড়ি থেকে আসেনি, তো স্কুলের ডিউটিটা আমাকে সকালবেলা পালন করতে হবে। ওদেরকে রেডি করে এখন ওদেরকে নিয়ে স্কুলে যাব। ওদের আজকে এক্সাম হওয়ার কথা। আমি কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, বলল যে এক্সাম হতে পারে আবার নাও হতে পারে, শিওর না। যেহেতু আজকে গাজা ফর লং মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে টিচার ম্যাডাম প্লাস অনেক বাচ্চারাও যাবে। তারপরও যেহেতু মিস আমাকে শিওর দেয়নি, সেই জন্য স্কুলটার মিস দিলাম না। সকাল টাইম, রাস্তাঘাট একদমই ফাঁকা, এখনও কোনো দোকানপাট কিছুই খোলে নেই। খুব ভোরে, অনেক দিন পর ভোরে বের হলাম। আমি সকাল টাইমে স্কুল ওদেরকে নিয়ে যাই না, হাজব্যান্ডই সবসময় নিয়ে যায়। ছেলেকে স্কুলে নামিয়ে দিলাম, ওর স্কুলটা আগে, তারপরে দেন এখন মেয়েকে ওর স্কুলে দিয়ে তারপরে বাসায় যেয়ে একটা হালকা ঘুম দিব। সকাল টাইমটা ভালোই লাগতেছে, একদম রাস্তা ফাঁকা, তেমন কোনো যানবাহন নেই, লোক সংখ্যাও খুবই কম। ওদের স্কুলের টাইমটা আবার একটু তাড়াতাড়ি দিল, 7:30 থেকে স্কুল, তো আমাকে এখন 7:45 বাসা থেকে বের হয়েছিলাম, সেই জন্য মনে হয় রাস্তাঘাট আরও বেশি ফাঁকা। তো বাসায় চলে আসলাম, আসার পর হালকা একটা ঘুম দিয়েছিলাম, এখন উঠে ফ্রেশ হয়ে তারপরে দেন আমার জন্য নাস্তাটা রেডি করে নিব। নাস্তাটা খেয়ে বুয়াকে কল দিয়েছিলাম, বললো যে সে আজকে আসবে, তাও আস্তে আস্তে বিকাল। কী করার, অনেকগুলো কাপড় জমে গেল, নাস্তা করে ওয়াশিংয়ে কাপড় দিয়ে নিব। আর আস্তে ধীরেই কাজ করব, তেমন কোনো তাড়া নেই। হাজব্যান্ড থাকলে দেখা যায় দুপুরের লাঞ্চটা বাসা থেকে নিয়ে যায়, সেই জন্য সকাল সকাল আমাকে রান্না করতে হয়। আর বাচ্চারা আসতে আসতে 3টা, তো এখনও হাতে অনেকটা সময় আছে, আস্তে ধীরে সবগুলো কাজ শেষ করা যাবে। তো কাপড়গুলো ওয়াশিংয়ে দিয়ে দুপুরে যে রান্নাটা করব সেটা এখন রেডি করে নিব। তারপরে ঘরগুলো, বেডরুমগুলো গুছিয়ে নিব। তা আমার এখন ওয়াশিংয়ে কাপড় দেওয়া শেষ, ডিটারজেন্ট দিয়ে দিলাম। আজকে ঠিক করলাম যে দুপুরবেলা একটু সবজি রান্না করব, অনেক দিন সবজি খাওয়া হয় না। আর যেহেতু বাচ্চাদের বাবা কাছে নেই, বাচ্চারাও বাধ্য সবজি খেতে। বাবা থাকলে দেখা যায় বাচ্চাদের অন্যরকম একটা আবদার থাকে, এটা খাবে না, ওটা খাবে, তো দেখা যায় ওদের মর্জি অনুযায়ী তখন রান্না করতে হয়। আর আমাকে একটু হলো ভয় পায়, সেজন্য যাই রান্না করব চুপচাপ খাবে। তো ছেলে ভেন্ডি পছন্দ করে, ওর জন্য একটু ভেন্ডি ভাজি করব, আর আমার জন্য চিংড়ি মাছ দিয়ে আর সবজি রান্না করব। মেয়েকে নিয়ে সমস্যা, ও ভাজি ভর্তা সবজি কিছুই খেতে চায় না, বকা দিলেও কাজ হয় না। ওর জন্য আলাদা করে মাছ ভুনা করব। তো এখন ভেন্ডিগুলো ধুয়ে নিলাম, পানিটা শুকিয়ে গেলে তারপর কেটে নিব। আর আমার জন্য সবজি রান্না করব। তো বাইরে অনেক সাউন্ড শোনা যাচ্ছে, ভাবলাম একটু দেখে আসি। তো বেলকনিতে এসে দেখলাম যে দলে দলে মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছে। ফেসবুকে যখন দেখি ফিলিস্তিনের এই অবস্থা, আসলে আমি অনেক সময় স্কিপ করে যাই, আমি দেখতে পারি না, দেখা যায় পরবর্তীতে আমি আর এগুলো চোখে ভাসে, অনেক খারাপ লাগে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে এমনভাবে বোমা মারা হচ্ছে যে মানুষের লাশগুলো উপরে উঠে আবার নিচে পড়তেছে, বাচ্চাদের কথা কি বলবো। এগুলো কি কেউ দেখে না? এতগুলো মুসলিম রাষ্ট্র আমাদের, সবাই চুপ, কোনো রাষ্ট্র কেউ কিচ্ছু কোনো প্রতিবাদ করতেছে না। আমরা বাঙালিরা কি করব? হয়তোবা আমরা আমাদের অবস্থান থেকে প্রতিবাদ করতে পারি, তাদের ইসরায়েলি পণ্যগুলো বয়কট করতে পারি, ফেসবুকে ফিলিস্তিনের বিভিন্ন ভিডিও ছবি শেয়ার করতে পারি, ফেসবুকে দুঃখের স্ট্যাটাস দিতে পারি। এর চেয়ে বেশি কিছু কি করা সম্ভব? হয়তো আজকে সবাই সোহরাওয়ার্দীতে যে গলা ফাটিয়ে চিৎকার করে অনেক কিছু বলবে, কিন্তু এতটুকু আসলে কিছু হবে? কেউ মানে বাঙালিরা পারবে? জানি না, আল্লাহ পাক ভালো জানে। কিন্তু যেসব রাষ্ট্র মুসলিম, অনেক ক্ষমতাবান মুসলিম রাষ্ট্র আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। আর অনেকে মিলে যদি একটা কাজ করে, সেখানে অনেক সময় অনেক কিছুই করা সম্ভব। সবাই মিলে যখন একত্রিত হয়ে একটা কাজ করবে, সেখানে ইনশাআল্লাহ সফলতা আসবেই। প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র মিলে যদি ফিলিস্তিনের পক্ষে যদি দাঁড়ায়, তাহলে কিভাবে সম্ভব না? আর আল্লাহ তো, মুসলমানের পক্ষে তো আল্লাহ আছেই। ইহুদিরা যতই চেষ্টা করুক না কেন, একদিন না একদিন মুসলমানের বিজয় হবেই ইনশাল্লাহ, এটা সবাই জানে। আর আল আকসা মসজিদের ইতিহাস আমার মনে হয় মুসলমান যারা আছে মোটামুটি সবারই জানা আছে, একদিন না একদিন এই মসজিদ আবার মুসলমানরাই তাদের দখলে নিবে।
ইনশাআল্লাহ এটা সবাই জানে। তো সাময়িক তো আল্লাহ মুসলমানদেরকে পরীক্ষা করবেই, এটাই স্বাভাবিক। তবে বাচ্চাদের দেখলে আর একটা দেশ কীভাবে ধ্বংস করে দিল দেখলেও খারাপ লাগে। মাঝে মধ্যে মনে হয় যে আল্লাহ কেন ওদের বিচার করতেছে না, কিন্তু আল্লাহর বিচার হচ্ছে আস্তে ধীরে। আল্লাহ বলছে যে ধৈর্য ধরো, ধৈর্যের ফল আল্লাহ একদিন না একদিন দিবেই। তো এখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো, আর রাস্তায় প্রচুর মানুষ, স্কুলের বাচ্চারা থেকে শুরু করে টিচার, ম্যাডাম, আমার মনে হয় সব পেশার মানুষরাই আজকে রাস্তায় নামলো ফিলিস্তিনের পক্ষে হয়ে। জুলাইয়ের যে ছাত্র আন্দোলনের সময় যেরকম সবাই একসাথে, ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ যেভাবে নেমে সরকারের পতন ঘটিয়েছে, ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনের বিজয় হবে। আর আমার মনে হয় যে বাংলাদেশটা যদি ফিলিস্তিনের আশেপাশে কোনো কাছাকাছি রাষ্ট্র হতো, তাহলে হয়তো বা বাঙালিরা ঠিকই যে তাদের সাথে যুদ্ধ করত। কারণ বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই, তারা সব করতে পারে। এটা জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুরো বিশ্ববাসী দেখেছে যে ছাত্ররা কিনা করতে পারে। তো বাচ্চাদেরকে এখন নিয়ে আসছি। আজকে তো রান্নার তেমন কিছুই বলা হলো না, রান্না শেষ করে গোসল করে তারপর নামাজ পড়ে ওদেরকে স্কুলে থেকে নিয়ে আসলাম। আর রাস্তায় এখন প্রচুর মানুষের ভিড়, গাড়ির জ্যাম লেগে গেল, সবাই যাচ্ছে সোহরাওয়ার্দী দিতে। আমার মেয়ে বলতেছে আম্মু আমিও যাব। তুমি চলে যাও, এটার জন্য কোনো নিষেধ নেই, যেতে পারলে চলে যাও, ভালো কাজে বাধা দেওয়াটা ঠিক না। ও এখনো ছোট, বড় হলে মনে হয়, ছেলে যদি বড় হতো আমার কথা হয়তো বা শুনতো না, চলে যেত। এখনো ছোট দেখে হয়তো বা মার হাত ধরে বাসায় যাচ্ছে। তারপর বলতেছে একটু দাঁড়িয়ে দেখবে। তো আমি আবার এক পাশে দাঁড়িয়ে ওদেরকে বললাম একটু দেখে নাও। আর যেহেতু ভিড়, আস্তে আস্তে যাওয়া লাগতেছে। আমার বাসাটা কাছেই, কিন্তু আমাকে এখন একটু ঘুরে যেতে হবে, এদিক দিয়ে যাওয়া যাবে না। তো বাসায় চলে আসলাম, আমরা একটু ঘুরে আসছি যেহেতু ওই সাইড দিয়ে মানে মানুষের প্রচুর ভিড়। তো বাসায় এসে মেয়ে আবার বেলকুনি থেকে দেখতেছে বিএনএসের সামনে অনেককে অনেক কিছু বলতেছে মাইকে, আর মানুষ জড়ো হচ্ছে, এখান থেকে হয়তো বা তারা সোহরাওয়ার্দী দিতে যাবে। তো বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে এখন টিভির সামনে একটু বসলাম। আজকে টিভিতে লাইভ দেখাবে, সোহরাওয়ার্দী থেকে যে কথাগুলো বলা হবে, ভাষণগুলো দেওয়া হবে, আজহারি হুজুর আর অনেক হুজুর ভাষণ দিবে। দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, এটা ফিলিস্তিনি ভূখণ্ড। ফিলিস্তিনি পতাকা পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। তো আসর নামাজ পড়ে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে, টিভিটা অন করাই আছে। তা ভাবলাম এই ফাঁকে একটু বিকেলে নাস্তাটা তৈরি করে নিই। তো আজকে একটু সেমাই রান্না করব। ঈদের দিন রান্না করার পর আর রান্না করা হয়নি, অনেকগুলো সেমাইয়ের প্যাকেট বাসায় রয়ে গেল, সেগুলো শেষ করতে হবে। তো সেমাইটা দুধটা বসিয়ে দিলাম, আর এখানে একটু বাদামগুলা কেটে নিব। সেমাই রান্না করার ফাঁকে ফাঁকে আমি হুজুরদের কথাগুলো শুনতেছি, ভালো লাগতেছে শুনে। প্রত্যেকটা দেশ যদি এভাবে প্রতিবাদ করে, এভাবে যদি সবাই একসাথে রাস্তায় নেমে আসে, তাহলে মনে হয় ইনশাল্লাহ কোনো একটা ভালো সুসংবাদ ফিলিস্তিনের জন্য আসতে পারে। তো আজকে সেমাইটা আমি নারকেল দিয়ে রান্না করব। দুধটা আগে ফার্স্টে ভালো করে জাল দিয়ে নিলাম, তারপরে গরম মশলা দিয়েছি। আর আমার বাসায় একটু মিষ্টি কম খায় সবাই, সেজন্য চিনির পরিমাণটা আমি একটু কমই দিলাম। তারপর নারকেল দিয়েছি, এরপরে সেমাই দিয়ে দিলাম, আর একটু জাল দিয়ে তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিলাম। তো সেমাইটা হয়ে গেল, এখন চুলাটা অফ করে দিব। আর লাচ্ছা সেমাইটা দেখা যায় দুধটা ঠান্ডা, জাল দিয়ে ঠান্ডা করে তারপর সেমাই দিতে হয়। আর আমার এখন সেমাই রান্নাটা কমপ্লিট। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেল, তো ওদেরকে বললাম মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার জন্য। তা নামাজটা পড়ে এখন ছেলে মেয়েদেরকে নিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তারপরে আজকে একটু দেশের খবরটা দেখবো বসে বসে। ওদেরকে বললাম নাস্তা করে যেন পড়তে বসে যায়। ছেলে বলতেছে সে সেমাই খাবে না, তার ভালো লাগতেছে না, সে আইসক্রিম বের করলো। যেহেতু ওর গলার টনসিলের সমস্যা, আমি চাই না ওই আইসক্রিমটা খাক, তারপর অল্প একটু দিলাম। এখন বসে একটু খবর দেখব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।